স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। শফিক রেহমানের গ্রেপ্তারের রাজনৈতিক বিতর্ক এখন তুঙ্গে। এতে আইনি ব্যাখ্যার চেয়ে রাগ আর অনুরাগ তুলে ধরার প্রবণতাই বেশি। এসব নিয়ে আজকের আলোচনা কৌশল। কথা বলতে স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট ইমতিয়াজ মাহমুদ, আছেন বিএনপি সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট ইমতিয়াজ মাহমুদ, গ্রেপ্তারের পর শফিক রহমানের পক্ষভুক্তরা তার সাংবাদিক পরিচয় বেশি সামনে আনা হচ্ছে, তার বিপক্ষ শক্তি রাজনৈতিক পরিচয় তুলে ধরার বেশি চেষ্টা করছে। আইন আদালত সুনির্দিষ্ট অভিযোগের বাইরে পেশাগত দলগত পরিচয় আসলে কতটা আমলে নিয়ে থাকে এক। আর শফিক রেহমানকে আমি সর্বশেষ যেটি টেলিভিশনে তিনি বলতে আসছিলেন সেটি হচ্ছে মুন্নি সাহার একটি অনেক জনপ্রিয় অনুষ্ঠান নিউজ আওয়ার এক্সট্রা, তাতে তিনি বলেছিলেন যে তাকে যেন সাংবাদিক না বলা হয়, তাকে যেন লেখক বলা হয়, সেটি কারণ তিনি অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন না। আরো একটি বিষয় তিনি বলেছিলেন যে তিনি আসলে উপস্থাপিত হতে ভালোবাসেন না, তিনি উপস্থাপক, কোনো উপস্থাপককে তিনি উপস্থাপিত হতে দেখেন নাই। তিনি রবার্ট ফস্টারের উদাহরণ দিচ্ছিলেন, কিন্তু এখন উপস্থাপকরা নিয়মিতই আসলে উপস্থাপিত হন। তিনি যদি অ্যান্ডারসন কুপার, জে লেনো বা আর যাকেই দেখে থাকেন, আমি জানি না সেটি রেলেভেন্ট কিনা, কিন্তু ঘটনা হচ্ছে যে এই আইন আদালতের সুনির্দিষ্ট অভিযোগের বাইরে পেশাগত দলগত পরিচয় আসলে আদালত কতটা আমলে নিয়ে থাকে বলে আপনার মনে হয়? না, আদালত সেটা নেওয়ার কথা না, আদালত সেটা নেওয়ার কথা না। যদি নেয় সেটা হচ্ছে না, ওইটা ন্যায় বিচারও হবে না। এখানে শফিক রহমান প্রসঙ্গে আগে আমি আমার নিজের অবস্থানটা একটু পরিষ্কার করে নিই যে আমি এবং আমার বন্ধু যারা একটা সেকুলার লিবারাল বাংলাদেশ দেখতে চায়, আমরা একটা বিচিত্র পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। বিচিত্র পরিস্থিতি মানে একদম আদর্শ ভল্টেয়ার সিচুয়েশন বলে না, অনেকটা ওই রকম, যে আমরা পছন্দ করি না এরকম একটা লোকের লিবার্টির পক্ষে বলতে গিয়ে পছন্দ করি এরকম একটা রাজনৈতিক শক্তির বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হচ্ছে অনেক সময়। এটা কি যে আমাদের মনে প্রথম থেকে একটা ধারণা হচ্ছে যে শফিক রেহমানকে আসলে ওই কোনো সুনির্দিষ্ট অপরাধের জন্য গ্রেফতার করা হয়নি, সম্ভবত তাকে তার কণ্ঠরুদ্ধ করার জন্য গ্রেফতার করা। আমি একটু করে জানতে চাই, কারণ এই ব্যাপারগুলো একটু জানা দরকার। শফিক রেহমান গত 10 দিনে, 10 মাসে, 10 বছরে কি এমন রাজনৈতিক কার্যে অংশগ্রহণ করেছেন যে তার কণ্ঠরোধটা করা প্রয়োজন হয়ে পড়লো? যেখানে হাবিবুর রহমান হাবিব থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো গুরুত্বপূর্ণ লোকরা, উনি একটু পরেই আসলে আমাদের স্টুডিও কাঁপিয়ে নিশ্চয়ই অনেক বক্তব্য রাখবেন। কিন্তু শফিক রেহমান গত 10 দিনে, 10 মাসে, 10 বছরে কি করেছেন আসলে? তা বলুক শফিক মানে রেহমান, আমাদের মনে এই সন্দেহটা কেন আসলো যে শফিক রেহমানের কণ্ঠরোধ করা দরকার? আমি তো দেখেছি উনি বিচিত্র রঙের কাপড় চোপড় পরে গোলাপ টোলাপ দিচ্ছেন মানুষদেরকে, সেরকমই। হ্যাঁ, মানে শফিক রহমান ওই যে আপনি একটু আগে যেটা বললেন যে শফিক রহমান তো আসলে সাংবাদিক হিসেবে অতটা না। উনি নিজেকে বলেছেন যে তাকে যেন সাংবাদিক না বলা হয়, উনি ধমক দিয়েছেন। তার পরিচিতি আমার কাছে যেটা, এবং আমার মতো আরো আমার বয়সে আর অন্যদের কাছে যেটা, যে সচিত্র সন্ধানীতে যখন যা দিন লিখতেন, জিয়াউর রহমানের ইচ্ছে মতো গালাগালি করতেন। সবগুলি গালাগালি জিয়াউর রহমানের বিরুদ্ধে শফিক রেহমানের করা, তার জায়জায় দিনের যে সংকলনটি সেটি স্পষ্ট মনে আছে যে জিয়াউর রহমান কোন নাম দিছিলেন যে আয়াতুল্লাহ খালকাটি। রাইট, আয়াতুল্লাহ খালকাটি। সেটি সেই সময় খুবই জনপ্রিয় হয়েছিল। তো এখন সেই শফিক রহমানকে, এটা আমাদের কাছেও প্রশ্ন যে হঠাৎ তাকে গ্রেফতার করা কেন হলো? তার মতামতের জন্য যদি না হয়, তাইলে অপরাধের জন্য, যে তিনি রাজনৈতিক ভাবে হোক বা ব্যবসা বাণিজ্যের জন্য হোক বা ব্যক্তিগত লোভ লালসার জন্য হোক, কি এমন অপরাধের সঙ্গে জড়িত থাকবেন যে তাকে এইভাবে গ্রেফতার করার প্রয়োজন? আমরা কি খুব একটু এলিটিস্ট একটা জায়গা থেকে জিনিসটা দেখছি না? যে মানে শফিক রেহমান, আমি শফিক রেহমানকে খুবই পছন্দ করি, বাই দ্য ওয়ে, আমাকে ভুল বোঝার কোনো কারণ, আমি শফিক রেহমানের খুব বড় একজন ভক্ত। মানে যদিও তিনি এত বড়, মানে আমি যেটি বলতে চাই যে আমরা কোনো বিখ্যাত লোক গ্রেফতার হলেই কেন এরকম একটি জায়গা নেই যে না তিনি এরকম একটি করবেন? বিখ্যাত লোকরাই তো বেশি বেশি এরকম করেন না, তিনি এরকম করবেন এটা নিয়ে আমার কোনো নাই, যে করতেই পারে, বড় লোকজনই বড় অপরাধ, রাইট, হ্যাঁ, বড় লোকজন বড় অপরাধ করে। কিন্তু আনফরচুনেটলি যেই মামলাটাতে ওনাকে গ্রেফতার করা হচ্ছে, সেই মামলাটার এফআইআরটা আমি দেখছি। আচ্ছা, হ্যাঁ, সেইখানে আমি এমন কোনো কিছু পাই না যেটা থেকে শফিক রহমানকে সম্পৃক্ত করা যায়। কিন্তু হতে পারে, এরপরেও আমি ফৌজদারি প্র্যাকটিস করি না, কিন্তু আমি জানি এরপরও হতে পারে যে এমন কোনো তথ্য, এমন কোনো কিছু যেটা থাকতে পারে যেটা কোনো না কোনো অপরাধের সাথে সম্পৃক্ত। সেই ক্ষেত্রে তিনি অ্যারেস্ট হইতেই পারেন। কিন্তু ওই যে আমাদের মনে একটা ধারণা তৈরি হয়ে গেছে, পারসেপশন বলে ওনারা না, পারসেপশন, একটা পারসেপশন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সেই পারসেপশন হওয়ার অনেক রকম কারণ আছে, অনেক কারণ, যুক্তিসঙ্গত কারণ আছে, যে পারসেপশন হয়ে গেছে যে সরকার কণ্ঠরোধ করতে চাচ্ছে, সেই জন্য যখনই এরকম একটা লোককে ধরে চট করে আমাদের মাথায় আসে এই যে আরেকটা কণ্ঠরোধ হচ্ছে।
সেই জন্যই আমরা এটা বলছি। শফিক রহমান ভালো কি মন্দ সেটা গুরুত্বপূর্ণ না। হাবিব ভাইয়ের কাছে আসার আগে একটু আরাফাত ভাইয়ের কাছে হয়ে আসি যে আরাফাত ভাই শফিক রেহমান গ্রেপ্তারে কার্যকর জনগণকে জানাতে সরকারি দল যে প্রক্রিয়া নিচ্ছে তা আপনাদের কাছে কতটা স্মার্ট মনে হচ্ছে? কারণ হচ্ছে যে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হচ্ছে যে আমরা শুনেছি তালেয়া রহমান যিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ নাগরিক তিনি বলছেন যে বৈশাখী টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে তারা ঢুকেছেন, আইজিপি আজকে আবার 2 দিন পরে সেটি অস্বীকার করেছেন। তারপরে হচ্ছে শফিক রেহমানের বিরুদ্ধে যে সুনির্দিষ্ট অভিযোগ আছে তা আমরা সব জানতে পারছি সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাস মারফত। মানে এইগুলিকে আপনার কতটা, এবং বারবার যেই শব্দটি বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কিন্তু সুস্পষ্টভাবে, মাননীয় প্রধানমন্ত্রী 3 দিন মানে 2-2.5 দিন পরে বলেছেন, এবং যেই শব্দটি বাংলাদেশের সবচেয়ে ক্লিশে এবং সবচেয়ে অনির্দিষ্ট সেটি হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগ। সেই সুনির্দিষ্ট অভিযোগের কথা বারবার বলা হচ্ছে। সেই সুনির্দিষ্ট অভিযোগটি আমরা আসলে যে কতটা স্বচ্ছ হয়ে দেখতে পারলাম আমি খুব কনভিন্স না আরাফাত ভাই। ঠিক আছে, অসুবিধা নাই, কনভিন্স হওয়ার দরকার নাই। এখন একটা জিনিস যেটা বলা হচ্ছে যে শফিক রহমান সাহেব আসলে ভালো না খারাপ এটা বিবেচ্য বিষয় না। কেন বিবেচ্য বিষয় না? আপনি তাহলে যে ধারণাটা পোষণ করবেন কিসের বেসিসে? যখন আপনার কাছে কোনো তথ্য নাই, উপাত্ত নাই, আপনার তো ধারণাটা করতে হবে একটা লোকের ব্যাকগ্রাউন্ড এগুলো চিন্তা করেই, তাই না? যে ভালো না খারাপ কি করতে পারে না পারে। আর আরেকটা জিনিস হয়ে গেছে সরকারের বিরুদ্ধে সন্দেহ একটা করা, একটা শফিক রহমান 82 বছরের একজন লোক, তার প্রতি একটা ধারণা তৈরি হয় তার 82 বছরের কার্যক্রম দিয়ে। তার কার্যক্রমে আমরা এরকম কোনো ধারণা আমরা তৈরি করতে পারি নাই যে তিনি খুব বড় দুর্নীতি করবেন বা আপনি কাউকে খুন করার জন্য টাকা। আমরা বলেন না, হ্যাঁ আপনি স্পিক আমি ফর আর ইয়োরসেলফ। ইমতিয়াজ ভাই পারি নাই। আচ্ছা, সেজন্য এখন আমরা জিনিসটা হচ্ছে যে সরকারের বিরুদ্ধে এটা আমি একটু পরে জবাব দিই। সরকারের বিরুদ্ধে যে সন্দেহ করাটা এক ধরনের ফ্যাশন হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে শফিক রহমানকে যে গ্রেফতার করা হলো, এখন একদিক থেকে যারা শফিক রহমানের অবলম্বন করছেন তারা বলছেন যে এই কণ্ঠরোধ করার জন্য করা হয়েছে, আর এক পক্ষ বলছে যে তার বিপক্ষে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং সেই অভিযোগটা তারা আবার বলছে, এবং এটারও কিছু ভিত্তি কিন্তু আছে। তারা কিন্তু দেখেন বিএনপির একজন নেতা বা নেতার ছেলে আমেরিকাতে কিন্তু গ্রেফতার হয়েছে, হ্যাঁ, সজীব ওয়াজেদ জয়ের এগেনস্টে এক ধরনের কনস্পিরেসির সাথে তার সম্পৃক্ততার অভিযোগে, হ্যাঁ, এবং সেই যে গ্রেফতারটা যে তারা হলো আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন সাজা হয়েছে, হ্যাঁ, সাজাও তার হয়েছে কিন্তু। এবং এই যে ওই যে অভিযোগে গ্রেফতার এবং যে অভিযোগে সাজা হলো সেই প্রক্রিয়ায়, ইন্টারোগেশনের প্রক্রিয়ায় কিন্তু একটা পর্যায়ে শফিক রহমান, মাহমুদুর রহমান এদের নামগুলো উঠে এসছে। সেই নামগুলি কিন্তু এফবিআই আমাদের এখানে তদন্ত সংস্থাগুলোকে কিন্তু এগুলো দিয়েছে, যেটি সজীব ওয়াজেদ জয় ডিরেক্টলি মেনশন করছেন তার ফেসবুক পোস্টে, জাতিকে জানাচ্ছেন। কিন্তু আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিরেক্টলি বলেছেন যে সুনির্দিষ্ট তথ্য আমরা পেয়েছি যার ভিত্তিতে এই ষড়যন্ত্রের সাথে তারা সম্পৃক্ত ছিল, অপহরণ এবং হত্যা করার চেষ্টা করেছে, তার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। এখন তারপরে তো বাকিটা তো আমরা বুঝবো, মামলা হবে এবং আইনের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় যে আমাদের কাছে খোলাসা হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে প্রথম থেকেই আমাদের সন্দেহটা হচ্ছে কিসের জন্য, কিসের বেসিস হচ্ছে? কারণ হচ্ছে যে আমরা একজন সংসদ সদস্য, আপনি বলেন না, আমি বলি কারণ অনেকগুলি বিষয় আছে যে আমানুর রহমান রানাকে আপনারা 1.5 বছর ধরে খুঁজে পাচ্ছেন না, অনেকগুলি মামলার কিনারা করা সম্ভব হচ্ছে না। আপনি তখন খুঁজে লিস্ট বানিয়েছেন ওগুলো যেগুলোতে ব্যর্থতা, আবার যেগুলো সাফল্য আছে সেগুলো সব মিলায় বলেন, অনেকগুলো সাফল্য আছে। আচ্ছা, এখন জিনিসটা যেটা হচ্ছে কি যে আমার কথা হচ্ছে যদি আমি দুটো দিকে বিশ্বাস না করি, অ্যাটলিস্ট বেনিফিট অফ ডাউট তো দিতে পারি, সেটা তো দিচ্ছি না। আমি তো একটা অবস্থা নিয়ে ফেলছি না, শফিক রহমানকে বায়বীয় একটি কারণ দেখিয়ে হয়তো কণ্ঠরোধ করার জন্য করা হচ্ছে। এই যে অবস্থান নেওয়াটা আমার মনে হয় একটা মুক্ত বুদ্ধির চর্চার জায়গায় যারা আছে তাদের একটা অ্যাটলিস্ট বেনিফিট অফ ডাউট একটু দেখা যে কি হতে পারে। কারণ শফিক রহমান সাহেবের কথা যেটা আপনি শুরুতে বললেন, আর যাই হোক উনার কণ্ঠের এমন কোন তেজ আমরা গত 5 বছরে দেখি নাই যেটা রোধ করার এত প্রয়োজন হয়ে গেছে কোন গভর্নমেন্টের, যে কারণে তাকে গ্রেফতার করতে হবে। কিন্তু আপনি একটা কথা বলেন তো, 2015 সালে ওনার শাস্তি হয়েছিল, সিজার যার কথা আমরা বলছি, বিএনপি নেতা, সেই সময় কি তিনি তথ্য দিয়েছিলেন যে শফিক রহমানের সাথে যুক্ত, নাকি নতুন করে তথ্য দিলেন? মানে আমরা কোন তথ্যের ভিতরে কথা হচ্ছে যে এই জিনিসগুলো তো এখনো পূর্ণাঙ্গভাবে আসেনি আমাদের সামনে, তাই তো? ওই সময় লেট আস ওয়েট এন্ড সি। আপাতত যে তথ্যটি আমাদের সামনে এসেছে, আমি তার উপরে দাঁড় করতে যাচ্ছি, সেই তথ্য হচ্ছে এতটুকু যে হচ্ছে এটা তো ফ্যাক্ট যে বিএনপির এই যে নেতারা বিভিন্ন পর্যায়ে দেশে বিদেশে এই ধরনের ষড়যন্ত্রের সাথে যে তারা সম্পৃক্ত, তার একটি প্রমাণ তো আমেরিকার মতন দেশে তারা ধরা খেলো, তাদের শাস্তি হলো। সিজারের বাবা বিএনপির খুব বড় বা খুব গুরুত্বপূর্ণ কেউ ছিলেন এরকম আমি জানি না। মানে 2015 সালে কেউ ছিল নাকি ছিল না? উনি জাসাসের নেতা, এক্স্যাক্টলি, আমি সেটাই আমি শুনেছি তিনি এক সময় রাজাকার ছিলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এখন যেটা হচ্ছে তাদের তো এই সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, মামুনের ছেলে, হ্যাঁ, তাদের তো এই সম্পৃক্ততা দেশে বিদেশে পাওয়া যাচ্ছে, এবং ওখানে যে তারা যে অন্যায়টা করে ওরা তো শাস্তি পাচ্ছে, সাজা পাচ্ছে, তারা টাকা পয়সা খরচ করে এফবিআই এক্স এজেন্টদেরকে তার ব্রাইব করছে, ঘুষ দিচ্ছে দিয়ে এগুলো
এই ধরনের ষড়যন্ত্রের মধ্যে অংশগ্রহণ করছে এবং তার সাথে সম্পৃক্ততা এখানে যারা আছেন তাদেরও পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে। আমার মনে হয় যে আমরা একটু হাবিবুর রহমান হাবিবকে শুনি, তার আগে আরাফাত আপনি যদি একটু ছোট করে বলেন যে তারা এফবিআই এর কাছ থেকে আসলে তথ্য চাচ্ছিল যে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে যেসব অভিযোগ অনেক সময় শোনা যায় সেসব অভিযোগ সম্পর্কে আমরা যা জেনেছি মানে তাকে হত্যা বা অপহরণের কোনো ইচ্ছা তাদের ছিল সেরকম ভাবে সেটা তারা বলে নাই। এইটি কাকে বলেন আপনাকে? মানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি অফ দ্য রিপাবলিক আজকে দাঁড়িয়ে বলেছেন এফবিআই আমাদের গোয়েন্দা সংস্থাকে সরাসরি ভাবে সুনির্দিষ্ট কিছু অভিযোগের তথ্য দিয়েছেন। দ্যাট ইজ ইট। আমার কাছে তথ্য নয়, আপনার কাছে না। উই হ্যাভ টু ওয়েট টু ফাইন্ড আউট দ্য ফাদার ইনফরমেশন। বাট প্রধানমন্ত্রী দাঁড়িয়ে যখন বলছেন আপনার আমাদের আমরা একটু হাবিব ভাইকে শুনি, আমরা আপনাকে শুনবো। হাবিবের কাছ থেকে 15 সেকেন্ড চেয়ে নিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে জাতির কাছে এটা বলবেন কেন? উনি তার আগে সরকারের লোকজন থানায় কেন এটা এর মধ্যে এফআইআর এর মধ্যে অফকোর্স এটা আছে। শুনুন আপনাকে আমি এটা আপনাকে এফআইআর এর মধ্যে এফআইআর এর মধ্যে আপনাকে আমি সিম্পলি বলি এটা নিয়ে 2015 সালে মামলা হয়েছে। আপনাকে মামলার ব্যাপারটা ক্লারিফাই করি। মামলার ব্যাপারটা আমি জানি, ইনভেস্টিগেটিভ অফিসার আছে আমি জানি এবং এই মামলার প্রক্রিয়া ব্যাপারটা আমি স্পষ্ট জানি। আমি একটু বলে নেই সেটা হচ্ছে যে এই যে আমরা তথ্য পেয়েছি যে মাহমুদুর রহমান এবং শফিক রেহমানের সম্পৃক্ততা পেয়েছি, পেলে পরে ওদেরকে ধরেন, সাজা দেন, মৃত্যু ষড়যন্ত্র, হত্যা ষড়যন্ত্র করা ছোটখাটো ব্যাপার না। কিন্তু এই কথাটা আমাকে টেলিভিশনে কেন বলবেন? আপনি কেন এফআইআর এর মধ্যে লিখবেন না? সেটাই তো আপনি শোনেন। লিসেন টু দিস অ্যানসার। মানে আমাদের সেই এফআইআর এর ওয়েট করতে হবে। আমরা তো বেনিফিট অফ ডাউট একটা মানুষকে গ্রেফতার করে কোনো প্রক্রিয়া লঙ্ঘন হয়নি। যে যিনি ইনভেস্টিগেটিভ অফিসার, এই যে 2015-তে অলরেডি একটা মামলা হয়েছে, এফআইআর আছে, সেই এফআইআর এ কিন্তু পুরো জিনিসটা উল্লেখ আছে। শফিক রহমান সাহেবের নামটি নেই, এটি ট্রু, ওই 2015-তে যে এফআইআরটি হয়েছে। কিন্তু মামলা যখন চলছে, চলো একটা প্রক্রিয়াতে যখন ইনভেস্টিগেটিভ অফিসার নতুন কোনো নাম এখানে আসবে খবর পাবে, তখন এটা তার এখতিয়ারভুক্ত এবং আইনত সে সেটা পারে। আমরা সেইটাই আসলে জানতে চাই সেই আইনের কোন প্রক্রিয়া লঙ্ঘন হয়েছে যেটাকে আপনি প্রতিবাদ করছেন। আমরা সেইটাই আসলে জানতে চাই সেই খবরটি তিনি কিভাবে পেলেন। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি এটিকে রাজনৈতিক ঘৃণ্য কৌশল বলছেন আপনার দল, সেটি আসলে কেন? আপনি একটু শুরু করেন, আপনার কাছে আমরা ফিরবো আবার একটা বিরতি নিয়ে আপনার মাঝামাঝি রেখে। সেভাবে আপনি একটু যদি বলেন যে আপনি একটু বলছেন এটা রাজনৈতিক ঘৃণ্য কৌশল কেন, এবং বলা হচ্ছে যে শফিক রেহমানের লেখালেখি বন্ধ করতে তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি কি লেখালেখি করেছেন সেটিও যদি একটু বলেন। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা অনুষ্ঠান দেখছেন দেশ এবং দেশের বাইরে, তাদেরকে অনুষ্ঠান দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সর্বপ্রথম এখানে আইনজীবী আছে তার কাছে প্রশ্ন করতে চাই যে পৃথিবীর কোনোদিন কোনো মামলার আসামি একজনের শাস্তি হয়ে যায় বা দুইজনের শাস্তি হয়ে যায় একটা মামলার, তারপরে সেই মামলায় আবার কেউ আসামি হয় কিনা? না না, ওই মামলা না, ভিন্ন দুইটা দুই মামলা আমি বলি। হ্যাঁ, এটা ভিন্ন। ওই মামলা থেকে বের হয়েছে। সিজারকে কেন ধরা হয়েছে? সিজারকে বের কর্মকর্তাকে ঘুষ দেওয়ার জন্য ধরা ঘুষ দেওয়ার জন্য হয়েছিল। রাইট। কিসের জন্য? কিছু করতে সব বের হয়ে গেছে। কিসের জন্য? উনি এফবিআই এর কাছে গুরুত্বপূর্ণ তথ্য চেয়েছেন। এফবিআই এর কাছ থেকে উনি গুরুত্বপূর্ণ কি তথ্য চেয়েছিলেন? ওনার ইন্টারেস্টে উনি তথ্য চেয়েছেন যে সজীব ওয়াজেদ জয়ের কোনো এবং ঘুষ দিয়ে যে তথ্য দিয়েছেন সেই তথ্য আর্থিক কেলেঙ্কারি আছে কিনা, আমার কথা আছে কিনা, কেন মানে আর্থিক কেলেঙ্কারি আছে কিনা সেটা জানার জন্য ঘুষ দিয়েছিলেন তিনি? না না না, সেটা তো ওখানে তো কোথাও বলা নাই যে সিজারকে যে মামলা শাস্তি দেওয়া হয়েছে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা করার অভিযোগে তো না। উনি কিভাবে চলাফেরা করেন, ওনার চলাফেরা প্যাটার্ন জানতে, উনি কোথায় বাস করেন সেইখান থেকে জানতে, সেটা ভিন্ন। ওনার বাচ্চারা কোথায় থাকেন না, সেটা ভিন্ন জিনিস। সে এফবিআই এর কাছে তারপরে প্রথম কথা হলো, দ্বিতীয় কথা হলো সজীব ওয়াজেদ জয়কে কেন মারবে, কেন অপহরণ করবে, কেন আমরা এর বাকি অংশটুকু সরকারের থেকেও না। হাবিব ভাই আমরা একটু বাকি অংশটুকু শুনি, প্রধানমন্ত্রী আপনি একটু বাকি অংশটুকু শুনি, আমরা একটু বাকি অংশটুকু সরকারের কেউ না হলে যে তাকে মারা যাবে না ব্যাপারটা এরকম কেন না। মারবে, আজ কেন মারবে সেটা জানি না, আপনি নিশ্চয়ই বলবেন যে কেন মারবেন সেটি ভেবে বাইর করেন আপনি। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। হাই ভাই, আপনি বলছিলেন যে কেন আসলে জয়কে মারার উদ্যোগ, সজীব ওয়াজেদ জয়কে মারার উদ্যোগ নেওয়া হবে সেই প্রসঙ্গে। হ্যাঁ, কেন, এবং শফিক রহমান এবং মাহমুদুর রহমানের মতো মানুষ কেন? তাদের কাজ তো হলো লেখালেখির মধ্য দিয়ে যদি একটা মতামত তৈরি করতে পারে পক্ষে এবং বিপক্ষে, কিন্তু তাদের কাজ তো মারা না, মারার জন্য আলাদা লোক আছে, মারার জন্য আলাদা লোক মারতে পারে, আলাদা লোক আছে, আলাদা গ্রুপ, আলাদা লোক মারতে পারে। অনেকে যাদের ইন্টারেস্ট স্বার্থে অনেকের আঘাত লাগতে পারে, তারা মারতে পারে। মানে মারার লোকগুলি আলাদা নাকি? বিএনপি এবং বিএনপির এই পর্যায়ের যারা নেতা
শফিক রহমানের মতো লোক 81 বছর 82 বছর তখন BNP বয়স কি 18 বছর। BNP উনি 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 এখনো উপদেষ্টা না, সদস্য না, উনি বিএনপি BNP কি মানে? হ্যাঁ? না, বিএনপি তো উনি কোনো পদে নেই, চেয়ারপারসনের উপর না কোনো না পদে উনি কোনো পদেই কোনো পদে বিএনপি না আওয়ামী লীগের কার কথা বলছেন? উনি কোন না শফিক রেহমান। উনি কোনো ও, পদে শফিক নেই। রেহমান। এবং উপদেষ্টা তারপর তো মনে দেখেন হয়। না, না, উপদেষ্টা উপদেষ্টা নাই, উনি কোনো পদেও নাই, উপদেষ্টাও নাই। এবং তারপর একটা জিনিস দেখেন যে শফিক রহমান যদি মারতেই যান, তো শফিক রহমানের পর্যায়ের লোকের সাথে উনি ষড়যন্ত্রে মেতে উঠতেন। কোথায় জাসাসের সেই আমেরিকার এক জাসাসের এক নেতা ভাইস চেয়ারম্যান, তার প্রেসিডেন্টও না, কিন্তু হাইবা তার ছেলের কিন্তু সাথে হাইবা হাইবা আমি তো ওই রোমাঞ্চ সহ ষড়যন্ত্র এগুলি গল্পটা পড়েছি, সেগুলিতে শফিক রেহমানের মতো লোকই না। মানে মনে করেন বড় বড় শফিক লোকই ছোট ছোট রহমান লোকের সাথে ষড়যন্ত্র করলে আর কি। শফিক রহমান না, না না ষড়যন্ত্র করলে তাই হয়। না, শফিক রহমান করলে অনেক বড় লোকের সাথে আরো বড় না ষড়যন্ত্র না করতেন। না 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 ওই পর্যায়ের লোকের সাথে যেতেন না। তারপরে ওই যে জিনিসটা ছিল, এটা তো হাবিব ভাই হলে যেতেন না, না, না। শফিক রহমান গেছে। না আমি না না, সেটা শফিক হলো- ভাইও সাধারণত নাই না, যাওয়ার কথা, কিন্তু যাওয়ার কথা নাই যাওয়ার শফিক কথা। রহমানের বাবারও ক্ষমতা নাই, সরি আমি এইভাবে কথাটা বললাম যেটা মানুষ খুন করা। না, তার বাবাকে তো আপনারা জানেন, জি সাইদুর রহমান, সাইদুর রহমান বাংলাদেশের একজন। তো তার সন্তান শফিক রহমান উনি না, মানে শফিক সন্তান রহমানকে দিয়ে তো আসলে বোঝা হত্যা খুব করতে- মুশকিল। হত্যা করতে যাবেন, এটা বোকা বিশ্বাস করবে না। আর মাহমুদুর রহমানের কথা বলছেন, মাহমুদুর রহমান যেভাবে আপনি বলেন না কেন, মাহমুদুর রহমান বাংলাদেশের দৃষ্টান্ত। উনি যখন এই সরকারের 4 দলীয় সরকারের জ্বালানি উপদেষ্টা ছিলেন, উনি বেতন ভাতা নেন নাই, উনি বাড়ি ভাড়া নেন নাই, উনি তেলের পয়সা নেন নাই, মাহমুদুর বাদ দেন। কিছু নেন। তো সেরকম একটা লোককে ধরে নিয়ে এসে দেওয়া হলো কি আজকে 3 বছর পরে বলা হচ্ছে, ওটা 13 সালের ঘটনা। এখন বলা হচ্ছে যে মাহমুদুর সোন অ্যারেস্ট করে বলা হচ্ছে যে উনি ওই হত্যাকাণ্ডের সাথে মানে ওই ষড়যন্ত্রের সাথে জড়িত। তো এই সমস্ত কথা বলে এটা মানুষকে এটা বিশ্বাস করানো যাবে না। হ্যাঁ, সরকার হয়তো শাস্তি দেওয়ার কথা বলতে পারে, শাস্তি দেওয়ার চেষ্টা করতে পারে, মানুষকে বিশ্বাস করা যাবে না। আর যে কথাটি- মানুষকে কি না, না, বিশ্বাস মানুষ করবে? বিশ্বাস করবে না। মানুষকে কি বিশ্বাস করবে? এই যে কথা শফিক রহমানকে গ্রেফতার শফিক- সরকার কেন করলো, আসলে মানুষকে কি বিশ্বাস না, করবে? এখন শফিক রহমানকে এখন সরকার কেন গ্রেফতার করলে সরকারকেই বলতে হবে, সরকারই সেটা ভালো। আপনার কি মনে হয় শফিক রহমানকে কেন গ্রেফতার? আমার আমি ম- কারণ খুঁজে পাচ্ছি না। না, আমার মনে হয় যে যদি বিএনপি উনি করতেন আমি কারণ খুঁজে পেতাম, কারণ বিএনপির অনেক লোককে সরকার গ্রেফতার করে। এখন সরকার যদি তো- ধরেন আপনাকেও গ্রেফতার করে, আমি কারণ জানি না, মানে আমি এটা গ্রেফতার করুক এটা চাই না, কিন্তু মানে শফিক না, রহমান আমাকে তো গ্রেফতার করছে 2-3 বার টকশো থেকে না, গ্রেফতার সেটা করছে, ঠিক ওটা আছে, তো কিন্তু কথা কিন্তু না। শফিক রহমানকে গ্রেফতার আমি বলি এখন লাভটা সরকার, কি মানে? আমি বলি যে আমি সেটা অবশ্যই ইমতিয়াজ ভাইকেও জানতে সরকার চাইবো। এখন বহু ধরনের সমস্যার জর্জরিত। তার রিজার্ভ ব্যাংক থেকে তার টাকা চুরি হয়ে গেছে, সে টাকা ফেরত আসতে এখন হবে। কে টাকা ফেরত আসছে? ওই মুখে মুখেই আসবে, বাস্তবে আসবে না। এটা আগে বলে এটা বলা বিপজ্জনক হয়ে যাচ্ছে, কারণ বাস্তবে আসবে টাকা। আসুক না টাকা, বাস্তবে আসবে টাকা। আসুক না, আমার এটা চাই। বিপজ্জনক হয়ে যাচ্ছে। বিপজ্জনক না, আসলে পরে বলবো যে হ্যাঁ আসলে ধন্যবাদ জানাবো। আপনি নৈরাশ্যবাদী কেন না, না, আমি হচ্ছেন? নৈরাশ্যবাদী না, আমি ধন্যবাদ জানাবো। আশাবাদী হন। তারপর দেখেন যে সরকার কেমন একটা বিপদ হচ্ছে। চিন্তা করেন আজকে আপনার ব্রিটিশ প্রধানমন্ত্রীর এক ধমকে যে আপনার দেশের থেকে আপনার কারো বিমানে আমি গ্রহণ করব না, যদি নিরাপত্তার অভাব বোধ আমি করি তাহলে আপনার প্যাসেঞ্জার বিমানে আসবে না। আচ্ছা। তাদের দেশের একটা প্রতিষ্ঠানকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে তাদের নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশে দিতে হলো। এমনি ভাবে প্রতিটা ক্ষেত্রে আজকে আপনার অর্থনৈতিক দিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইতে সরকার এমন একটা পর্যায়ে পড়ে গেছে, শফিক রহমানের মতো লোককে গ্রেফতার করার মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশে আজকে ওই সমস্ত চ্যাপ্টার ওসব কথা মানুষ ভুলে গেছে। শফিক রহমানের নেই, কিন্তু আজকে মানুষ আসলে চিন্তা করতে কেন আপনি কথা বলছেন? আমার অবশ্যই এইটা একটা মনে বুঝছেন? হয় ইমতিয়াজ ভাই। এই ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য এই কথাটা। আর ওই শেষ কথাটা আপনি বলি জি, জি। যে আপনি যে বললেন যে এই যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন নাকি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে সাংবাদিক পরিচয় সাংবাদিক পরিচয়, তাহলে 6টার সময় কেন যাবেন? চা খাবেন কেন ওখানে? যদি কিন্তু হাইবে আমাকে একটা কথা বলো তো, 6টার সময় কি কোনো সাংবাদিক সাক্ষাৎকার নিতে কারো কোথাও যায়? যায় না, আমি যাই নাই না যায় না। ভোরে 6টায়? ওনার বিষয় হ্যাঁ ভোর 6টায়। গেছে, তারপর ওনারা চা বিস্কুট খেয়েছে, তারপর যখন ওনার দেরি হচ্ছে তখন ওনারা ওনার বাহার কেয়ারটেকার সাথে উপরে উঠে গেছে। সকাল 6টার সময় হ্যাঁ, মানে- এটা হয় নাকি কোনোদিন? তারপর চা বিস্কুট খেয়েছে, তারপর তার কাট এখন বলছেন না, মানে তাই বলুন। 6টার সময় আমার মনে হয় যে সাংবাদিকের কোন একটা বোঝায় ভুল বোঝাবুঝি হয়েছে। না, না, এইটা- আমার মনে হয় যে কোন একটা বোঝায় ভুল বোঝাবুঝি হয়েছে। সাংবাদিকরা ঠিক 6টার সময় চা খেতে যাবে, এটা বাড়ির দারোয়ান বিশ্বাস করে। এবং শফিক হ্যাঁ ভোর 6টায়। এবং তার ওয়াইফ বলছে, এবং শফিক রহমানের মতো লোকের কাছে যে তোর সাংবাদিক যে কোনো লোকের সাথে গেলে অ্যাপয়েন্টমেন্ট করে যায়, সেখানে জি। গিয়ে এই সময় কার্ড দিয়ে তারা সেই কার্ড নিয়ে গেছে। সাংবাদিকতার কার্ড। হ্যাঁ, তারা নিয়ে এসে কার্ড নিয়ে গিয়ে তারা সেখানে ইয়ে করেছে। এটা অবশ্যই তালিয়া রহমান বলেননি বুঝছেন? মনে না হয়, না বলেছেন? বলছেন তো, গার্ড চা খাওয়াইছে তারপর তারা গার্ডের বলছেন। কথা। এবং না, যে কথা বলছে যে সাংবাদিক 2013 পরিচয়ের সালে কথা বলেছেন। শফিক রহমান আমেরিকা গিয়েছিলেন, শফিক রহমান 2013 সালে আমেরিকায় যান নাই।
তারপরে বলেছে আগস্ট মাসে গেছে 15 সালে, আগস্ট মাসে গেছে না, কিন্তু আমি আসলে শফিক রেহমানকে কেন গ্রেফতার করা হলো সেই প্রসঙ্গে এই যে আমি বললাম যে এই সমস্তগুলোকে ধামাচাপা দেওয়ার আমার জন্য কাছে লোকের এই ধরা ব্যাপারটা হয়েছিল। কিন্তু আমার কাছে একটু যৌক্তিক মনে হয়। আমি বাইরে এই কথাটা আমার কাছে একটু যৌক্তিক মনে হয়, সব কারণ কিছু ধামাচাপা কারণ দেওয়ার শফিক জন্য রেহমানকে গ্রেফতার করার পরে আমরা আসলে তনু সব হত্যা নিয়ে ভুলে গেছেন, কথা, আপনারা সব ভুলে ইউনিয়ন গেছেন। পরিষদ নির্বাচন নিয়ে কথা, সবগুলি এই যে কথা ভোট বলা ডাকাতি, কিন্তু বন্ধ ভোট করেছি। সব ভুলে গেছেন। কিন্তু আপনার কাছে কি মনে হয় আমাদের দর্শকদের মধ্যে দর্শকদের মধ্যেও কিন্তু অনেকে বলছেন শফিক রেহমানকে গ্রেফতার করলে পুরো দেশে আলোড়ন সৃষ্টি হবে, যেহেতু অন্য নামী সাংবাদিক, ফলে উনি নামী সাংবাদিক, ফলে সম্মানিত সজীব ওয়াজেদ আমাদের দেশে আলোচিত হবে, এরকম আছে। যাই হোক, আর আরো সজীব ওয়াজেদ জয়কে আলোচিত করার জন্য গ্রেফতার মনে হয় না। ও যদি, আমি জানি না রাজনীতিবিদরা এরকম মানে অন্যান্য সমস্যা ধামাচাপা দেওয়ার জন্য যদি তারকা ধরনের কাউকে গ্রেফতার করতে চায়, তাহলে শফিক রেহমানকে কেন করবে? ও একটু চালু ধরনের, কারণ উনি তো প্রায় বাতিলের খাতায় একরকম, মানে চালু না আর কি। আমি একটা দিয়ে নিই যে মানে শফিক রেহমান ভালো কি মন্দ এটা কেন অপ্রাসঙ্গিক, আর মানে আমরা কি শফিক রহমানের পক্ষে কিনা যারা বলছে যে এটা ঠিক হয় না। দেখেন, আমি নিজেও ফেসবুকে লিখেছি যে এটা ঠিক হয় না তাকে গ্রেফতার করা। আমি কিন্তু শফিক রহমানের পক্ষে না, আমি লিবার্টির পক্ষে। এবং লিবার্টির পক্ষে যখন বলবেন আপনি, তখন কিন্তু যার লিবার্টি নিয়ে বলছেন সে ভালো কি মন্দ এটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। বরং সে যদি চূড়ান্ত মন্দ লোকটা হয়, তার লিবার্টি নিশ্চিত করাটা আমার জন্য বেশি জরুরি। কেন? আর আইনের প্রয়োগ করব আমি, কিন্তু আইনের প্রয়োগ করতে গেলে আপনি লিবার্টি মানে কথা বলে আইনের এটাকে প্রয়োগ ভিন্ন মানে খাতে লিবার্টি করা যাবে? নিশ্চিত করা। আইনের প্রয়োগ না, যাতে Exactly. আইনের প্রয়োগ মানে So, লিবার্টি অপরাধী- নিশ্চিত করা। অপরাধীর তার বিপক্ষে বিরুদ্ধে আইন মামলা নিতে চলতে হবে। পারতো, আরাফাত ভাই, তার বিরুদ্ধে তার মামলা চলতে মামলা পারতো, কিন্তু চলতে জামিনেও তার থাকা উচিত ছিল। কেন লিবার্টি এটা তো কোর্ট উইল ডিসাইড। এটা দ্যাট ইজ অলসো উইদিন দ্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক হচ্ছে। আপনি কোন জায়গাতে আপনার আইনের ব্যত্যয় ঘটেছে বলেন। লিবার্টি নিশ্চিত করতে এটা তো হয় আমার আইনের আপনার প্রয়োগ judgment। করে। তাকে তো প্রথম আইনের স্বীকারই করছিল না পুলিশ যে তাকে গ্রেফতার করেছে। অপপ্রয়োগটা হচ্ছে মন্দ। আইনের প্রয়োগে কোন কোনো জায়গায় অসুবিধা অপপ্রয়োগ নেই। একটু বলেন, সেটাও বলতে আমি হবে বলছি specifically। সেটাও আমি বলছি বলেন। ভালো মন্দ অপ্রাসঙ্গিক কেন বলনি, কারণটা হচ্ছে যে মেজরিটি মানুষ যে পক্ষে সেই কথাটা বলাটা, এটার জন্য লিবার্টি আর সরকারকে নিশ্চিত করতে হয় না। সরকারের দায়িত্ব হচ্ছে যে মেজরিটি মানুষের বিপক্ষে দাঁড়ায় মেজরিটি মানুষের মুখের উপর যে লোকটা বলবে যে তোমরা ভুল, তার লিবার্টিটা নিশ্চিত করা। সেই জিনিসটা যে রাষ্ট্র থাকে সেখানে লিবার্টি আছে। সেখানে এটা তো যদি না থিওরির থাকে, কথা বললেন আপনি। এটাই প্র্যাকটিস। তার প্রবলেম, তার ব্যত্যয়টা কোথায় ঘটেছে এই সমাজে? এখানে ব্যর্থ যেটা হয়েছে যে লোকগুলি মেজরিটির মতামতের বিপক্ষে কথা বলতে চায়, তাকে যখন মেজরিটির পক্ষে কিছু লোক মারতে আসে, সরকার সেই আঘাতটাকে মনোভাবে সমর্থন করে। সেই কারণেই আমাদের মনে তখন বলে যে না, তুমি কেন মেজরিটির বিপক্ষে বলতে গেলে, ওদের অনুভূতিতে আঘাত দিলে জন্য তোমাকে মারতে আসছে। এই কারণে কখন মানে কোনটাকে আপনি ইন্ডিকেট করছেন ক্লিয়ারলি বলেন। এটা অভিজিতের হত্যার সময় হয়েছে কয়েকদিন আগে, যে এটা অন্য ইস্যু নিয়ে নাজিমউদ্দিন চলে আসছে। সামাদের। এটাও কিন্তু আমি বলবো আউট অফ দ্য কনটেক্সট একটু ডিসপ্লে করা হচ্ছে। দিস ইজ নট রাইট, আই ডোন্ট এগ্রি। কেন শফিক রহমানের ক্ষেত্রে আমাদের এইগুলি কেন প্রাসঙ্গিক মনে হচ্ছে, যে এই যে কণ্ঠরোধ করার যে একটা প্রবণতা সরকারও করে, সরকারের বাইরে যখন তাকে অন্যরা যে করতে প্রক্রিয়া এবং আসে, যে পদ্ধতিতে আসলে গ্রেফতার করা হয়েছে, কয়েকদিন আগে মাত্র বাংলাদেশের অ্যাপেক্স কোর্ট অর্ডার দিয়েছে যে পরিচয় জানিয়ে আসলে কাউকে গ্রেফতার করতে গেলে তাকে আটক করতে হবে। ডিবি পরিচয় কেউ কাউকে গ্রেফতার করতে পারবে না, সিভিল ড্রেসে গ্রেফতার করতে পারবে না, আগে থেকে তাকে সুযোগ দিতে হবে। তার কোনোটি আসলে শফিক রেহমান পাননি। সেই জন্য আমাদের কাছে পদ্ধতিগত অসঙ্গতি মনে হচ্ছে। আর ভিন্ন মতের কথা যেটা কোর্ট থেকে একটা ওয়ারেন্ট কেন নিয়ে আসবেন না আমাকে বলুন। বলছিলেন যে let me clarify that. First of all, it is not necessary. আপনাদের একটু একটা জিনিস ক্লারিফাই করতে হবে। দেখেন, 2015 সালে মামলা হয়েছিল। এই মামলাটা নিয়ে চলার প্রক্রিয়া একটা পর্যায়ে এসে এই মামলার ইনভেস্টিগেটিভ অফিসার আয়ো যখন তথ্য পেলেন সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তির ব্যাপারে, যার মধ্যে শফিক রহমান একজন, আয়োর কিন্তু এটা এখতিয়ার, লিগ্যাল জুরিসডিকশন। সে কিন্তু ডিসাইড করতে হবে এই লোকটাকে গ্রেফতার করবে, করে তাকে সে রিমান্ড চাবে কি চাবে না। হোল্ড অন, সেটা পারে। আবার সে এটাও পারে, সে যদি মনে করে না এই লোকটাকে আমি ছেড়ে দিয়ে রাখবো, গ্রেফতার করবো না, তার মামলার স্বার্থে সে যদি মনে করে তার গতিবিধি পর্যবেক্ষণ করবো, অন্য কে এটা ইনভলভ আছে এটা আমি খুঁজে বের করতে চাই, সে গ্রেফতার করবে কি করবে না, অ্যাবসলিউটলি লিগালি এই রাইটটা তার দেয়া আছে। এবং এই গ্রেফতারের জন্য তার ওয়ারেন্ট লাগে না, উইদিন দ্য ল সে যে গ্রেফতার করতে হবে। সে যদি মনে করে এই মুহূর্তে এই লোকটা গ্রেফতার করতে হবে এই গোলে পৌঁছানোর স্বার্থে, তার কাছে কংক্রিট এভিডেন্স বা তথ্য প্রমাণ আছে, সেটা পারে। এবং কৌশলের অংশ হিসেবে এটাও সে পারে, সে যে আপনার যে সাংবাদিক পরিচয় হোয়াট এভার যদি দেখে যে যাকে সে টার্গেট করেছে সে মহাকৌশলী এক ব্যক্তি,
সে অনেকভাবে চোখে ধুলা দিতে পারে, তাকে ধরার জন্য পুলিশ চাইলে কৌশল অবলম্বন করতে পারে। এখানেও আপনি আইনে কোনো ব্যর্থতা ঘটেনি। যদিও আইজিপি কিন্তু বলেছেন, একটু শেষ করি, আইজিপি কিন্তু বলেছেন যে এরকম ঘটনা ঘটেনি, এটা কারণ তালের রহমান বলছে। হ্যাঁ, কিন্তু আমি জানি না কি ঘটেছে, বাট যদি করেও থাকে দিস ইজ অলসো ওকে। আপনাকে দেখতে হবে যে আইনের ব্যর্থতা কোথায় ঘটেছে। আমরা যেসব কথা বলছি ওয়ারেন্ট লাগে, হ্যান্ড লাগে, তাহলে ওয়ারেন্ট লাগে না, আইও চাইলে পারে, যখনই তার কাছে তথ্য থাকবে দে ক্যান ডু ইট। এটাই হচ্ছে ল। আমার কাছে মনে হচ্ছে যে সেই তথ্যটি যে আছে সেটি আপনি যত জোর দিয়া বলছেন তার কোন রকম সেটা authority বলছে তথ্য আছে। এভিডেন্স আমরা দেখতে পাচ্ছি না। আর আপনার আমার দেখার তো আপাতত দরকার নাই, অথরিটি তো বলছে আছে, এবং অথরিটি মামলা আপনি তো আপনি অথরিটি বলতে আপনি প্রাইম মিনিস্টারকে কোট নট করছেন। অনলি প্রাইম মিনিস্টার, আইজিপি হিমসেলফ, দ্য পুলিশ, দ্য অথরিটি বলছে তো। এবং আপনার আমার সামনে তারা মামলা সাক্ষ্য তো সবসময় সবকিছু উন্মোচন করবে না। আরাফাত ভাই, আপনার কি পৃথিবীর কোন দেশে দেখেছেন যে সবকিছু যা যা পাচ্ছে উন্মোচন করে করে মামলা সলভ করতে? পৃথিবীতে গণমাধ্যমকে সবকিছু দেয়া হয়? এটা তো একটা পর্যায়ে এসে আমরা পাবো, কিন্তু অ্যাজ অফ নাও যতটুকু আছে তারা জানাচ্ছে, এবং যতটুকু তারা ডিসক্লোজ করতে পারে জানাচ্ছে। গণমাধ্যমকে নাই দেয়া হোক, তার আইনজীবীকে আমরা দেয়া হয়েছে বরং কিনা বিভিন্ন ধারণার এবং আমরা এটা বিরতির পর ফিরে এসে মত প্রকাশের স্বাধীনতার লেভেল ওয়ারেন্ট বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। আমাদের অসহনশীলতা ইমতিয়াজ, আমাদের অসহনশীলতা এই পর্যায়ে পৌঁছেছে যে ইমরানের সরকার যেহেতু বলেছেন যে তার এই প্রক্রিয়ায়, যে প্রক্রিয়া তাকে গ্রেফতার করা হয়েছে তাকে এটি ঠিক করা হয়নি, তার জন্য তাকে বলা হয়েছে যে তিনি বিএনপি থেকে পয়সা খেয়েছেন। সজীব ওয়াজেদ জয় আরো বলেছেন যে তিনি মিথ্যাবাদী, সুবিধাবাদী ইত্যাদি ইত্যাদি। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনাদের কাছ থেকে শুনবো এই প্রসঙ্গে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আরাফাত ভাই, খুব ইয়াতে যদি দর্শকরা আমাদেরকে বলছেন যে আওয়ামী লীগ আসলে ভিন্ন মত, যেটি আসলে অ্যাডভোকেট ইমতিয়াজ মাহমুদ প্রশ্ন তুলেছিলেন যে আওয়ামী লীগের ভিন্ন মত সহনশীলতা, ইমরানের সরকারকে এখন বলা হচ্ছে যে বিএনপির পয়সা খাইয়েছেন তিনি বলা হচ্ছে যে তিনি সুবিধাবাদ অবস্থান নিয়েছেন। শোনেন, আপনাকে একটা সিম্পল জিনিস বলি। হ্যাঁ, একটা হচ্ছে যে একজন অপরাধীর বিরুদ্ধে তার অপরাধের অভিযোগের বেসিসে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন সেটাকে ডিফেন্ড করার জন্য কেউ যদি আইসা বলে যে কণ্ঠরোধ করা হ্যান ত্যান, এই লেবাসে যদি কথা বলতে চায়, তাহলে সেটা তো অন্যায়। একটা কথা বলি, আমি শেষ করি, একটা কথা বলি, জাস্ট একটা কথা বলি। আপনি যখন একটা লোকের বিরুদ্ধে অপরাধ প্রমাণ না হয় তাকে অপরাধী না বলাই ভালো। আরে আমি তো বলতেছি একটা অপরাধ অভিযোগ তো বলছি, আমি তো অপরাধী বলে ফেলি নাই। আপনি আমার কথাটা শোনেন। আমি বলছি যে আমি আজকে আমারও ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, যদি শফিক রহমানের এগেইনস্টেই তার মত প্রকাশের স্বাধীনতা বা তার কণ্ঠরোধের উদ্দেশ্যে গভর্নমেন্ট তাই গ্রেফতার করে, তাহলে আমিও তার প্রতিবাদ জানাবো এবং শফিক রহমানের পক্ষে অবস্থান নিব। কিন্তু যখন এই শফিক রহমানের বিপক্ষে আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, যথেষ্ট অভিযোগ পাওয়া যাচ্ছে বা তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে, গভর্নমেন্টের সর্বোচ্চ পর্যায়ে থেকে অথরিটি, পুলিশ, আইজিপি সবাই বলছেন, তার বেসিসে আইনের যে প্রয়োগ সেইটা যখন করা হচ্ছে, তখন আমরা এটার বিপক্ষে দাঁড়িয়ে বলছি এই কণ্ঠরোধ, মত প্রকাশের স্বাধীনতা, এগুলো নিয়ে আমরা বলার চেষ্টা করছি। এখন এইটা যদি কেউ বলে, সেক্ষেত্রে এই শফিক রহমানদের এই আপনার যে ষড়যন্ত্রের যে ভিকটিম, যে সজীব ওয়াজেদ জয় নিজে, যিনি হইতে পারতেন ভিকটিম, উনিও তো তার মতটাই প্রকাশ করেছেন মাত্র। উনি তো আর যে খড়গহস্ত হয়ে তলোয়ার খুলে নিয়ে কাউকে আঘাত করতে যাচ্ছেন না। আপনি ওই পক্ষ থেকে মত প্রকাশ করছেন, ভালো কথা, এই পক্ষ থেকে মত প্রকাশ করা হচ্ছে। আপনার সহনশীলতা নাই কেন যে আপনি সহনশীলতার অভিযোগে ওই মত প্রকাশ থেকে আপনি বলতে আমি বলছি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি বলছি যে আপনি খালেদ মহিউদ্দিন আমাকে ক্রিটিসাইজ করলেন, আপনার এই ক্রিটিসাইজকে কাউন্টার করে আমি যদি দুটো কথা বলি, তাহলে আপনি বলছেন ভাই আমি খালেদ মহিউদ্দিন বললাম দেখো আরাফাতের তো ওই সহনশীলতা না, এই কাউন্টার করে ফেললো। আমি তো মত প্রকাশ করে কাউন্টার করছি, আমি তো আপনাকে আমি আঘাত করছি না। এই সহনশীলতা আপনার নাই কেন যে আপনি এটা নিতে পারছেন? আমার ভয় লাগে হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা তো সজীব ওয়াজেদ জয়েরও আছে, সে তো এখানে ভিকটিম। আমার কাছে ভয় লাগে সজীব ওয়াজেদ জয় যেহেতু প্রধানমন্ত্রীর পুত্র, মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র, সেই তো মানে মত প্রকাশের স্বাধীনতার জন্য বা তার মত প্রকাশ স্বাধীনতাকে খুব বেশি গুরুত্বপূর্ণভাবে দেখা হয় কিনা, পুলিশ দুইটা বাড়ি বেশি দেয় কিনা শফিক রহমানকে, সেটা হচ্ছে আমার ভয়। এটার জন্য তো আপনার ফেসবুকে পোস্ট দিয়ে মত প্রকাশ করার দরকার নেই। তার যদি ইল ইন্টেনশন থাকে, এটা তো পিছন দিক থেকে করানো যায়, 10টা বাড়ি একসাথে। এইটা কোনো একটা যুক্তি না আর কি। আমি আপনি বলেন না, আমি বলতে চাচ্ছি কি, আমি একটু প্রশ্নটা করি। আমার প্রশ্নটা হচ্ছে যে সজীব ওয়াজেদ জয় এর আগে মাহফুজা নামের বিরুদ্ধে যে স্ট্যাটাস দিয়েছিলেন, আমরা কিন্তু দেখি নাই যে মাহফুজা নামকে আসলে খুব বেশি কিছু হতে তাকে সবগুলি আদালতে তাকে আসলে জামিন দিয়েছেন। তো সজীব ওয়াজেদ জয় একটি স্ট্যাটাস দিয়েছেন, তো সেইটির ব্যাপারে আপনাদের খুব গুরুত্ব দেয় ঠিক কিনা? না, মাহফুজা নামের ব্যাপার আর এটার ভিতরে একটা পার্থক্য আছে। আচ্ছা, পার্থক্য আছে না, একটা হত্যা এবং আরেকটা মানে চরিত্র হনন, যার কারণে তাকে জেল খাটা, পার্থক্য আছে। আমার কথা হলো যে শফিক রহমান
কি আমি যদি এখন বলি তুলনা করবো কার সাথে তুলনা করবো? এই যে বাংলাদেশে যে এতগুলি হত্যাকাণ্ড সংঘটিত হয়ে গেল, ধরেন এই ইউনিয়ন কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তো নাকি? কয়টা লোককে অ্যারেস্ট করেছে সরকার? আর শফিক রহমানের বিরুদ্ধে অভিযোগকে হত্যা করার ষড়যন্ত্রের সাথে লিপ্ত, তার কারণে তাকে কোনো রকমের তথ্য প্রমাণ ছাড়াই আমি বলবো যে হত্যা করতে চেয়েছে। প্রমাণ ছাড়া তাকে অভিযোগ না এলো? না, হত্যা করার পরে তো আপনার তথ্য প্রমাণ আমি ছাড়া তথ্য তাকে প্রমাণ অভিযোগ এটা বলবো এই কারণে, তথ্য প্রমাণ তো ছাড়া তাকে অভিযোগ এলো? তথ্য প্রমাণ ছাড়া আমি এই কারণেই বলবো যে শফিক রহমানের মতো 82 বছরের একজন বালক, এই বালকের ক্ষমতা নাই আমেরিকাতে সজীবদের জয়কে হত্যা করার ষড়যন্ত্রের সাথে লিপ্ত হওয়া। আর মাহমুদুর রহমান তো দীর্ঘদিন ধরে কারাগারেই আছেন। তা আমার প্রশ্নটা হলো যে এতগুলো হত্যাকাণ্ড যেখানে দেশে হয়ে যায় তাদের গ্রেপ্তার করা হয় না। পৃথিবী থেকে কোথাও দেখছেন যে একজন হত্যা করতে চেয়েছেন, তার জন্য তাকে একবার এইভাবে ধরে নিয়ে গিয়ে তাকে বন্দী করে রেখে হত্যা প্রচেষ্টা ষড়যন্ত্রের জন্য গ্রেফতারের নিদর্শন সেটা আছে। তো কোনো ইয়ে নাই। না, আছে আর কি, মানে নজির সেটা আছে। কোথায় হলো? নজির আছে। আমেরিকা সজিত জয়ের বিরুদ্ধে যে এটা হলো আজ কত বছর ধরে হলো 11 না, আমি এখানে ইন্টারেস্টিং হচ্ছে যে 11 সালের পর থেকে চলে আসছে যে আচ্ছা। জিনিসটা। আরেকটি কথা হলো যে আজকে যে কথাটা বলা হচ্ছে যে সজীব ওয়াজেদ জয় তার কাছে যেটা দিয়েছে ইমরান এইচ খানের সরকার যে বাংলাদেশের দুইটাই সরকার, একটা ইমরান এইচ খান না, সৌম্য সরকার, সরকারও আছে। হ্যাঁ? সৌম্য সরকারও আছে, ক্রিকেট না ওই সৌম্য সরকার না, দেশ চালাচ্ছে দুইটা সরকার। জি, এক সময় ইমরান এইচ খানের যাদেরকে নাস্তিকের আড্ডা বলেছিল হ্যাঁ, যে এই সরকারের শাহবাগে সেই গণজাগরণ মঞ্চে যাওয়ার বলেন যে জন্য নাস্তিকের আড্ডা বলে যাওয়ার বলেন জন্য তাহলে আমি সুবিধা। ওটা বলতে চাচ্ছি না, গণজাগরণ মঞ্চে যাওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন আমারও সেখানে যেতে মন কাঁদে, আমার ইচ্ছা সেখানে যেতে। এবং সেই ইমরান এইচ খান এক সময় আপনি একটু ভুল করছেন। আমি বলছি না, আমি ভুল গণজাগরণ বলছি is না। something else, আর সেটা একজন না। ব্যক্তি বিশেষ is ব্যক্তি something বিশেষ else। না, ওই ইমরান খান গণজাগরণের ওরা পক্ষে ছিল। এখনো আচ্ছা, বাঙালি আর আছে। আপনি পয়েন্টটা মেক করেন point প্লিজ, বলে। আপনি সেটা শেষ বললাম। করেন। এবং সেখানে ইমরান এইচ খান সরকার। ইমরান এইচ সরকার জি জি, ইমরান এইচ সরকার তার সরকারের কোনো পৃষ্ঠপোষকতা ছাড়া উনি বলতেন যে 10টার সময় সমস্ত স্কুলে পতাকা না না, আপনি পয়েন্টটা মেক করেন, এই- মানে এই- উনি কি কি করেছেন সেটা না না, এই সমস্তগুলি আজকে সজীব ওয়াজেদ জয় তাকে বলেছেন উনি মিথ্যাবাদী, উনি সুবিধাবাদী, সুবিধাবাদী, হ্যাঁ। উনি বিএনপির কাছে টাকা খেয়েছেন। আমার তো আশঙ্কা হয়তো হয়তো। হয়তো মিথ্যাবাদী এবং উনি সুবিধাবাদী, এটা তো পরিষ্কার। জি জি জি, এবং উনার সাথে ফ্রেন্ডহীন করার কথা উনি বলেছেন। জি। এখন আমার তো মনে হয় যে মাহফুজা নামের বিরুদ্ধে যখন মামলা শুরু হলো, শফিক রহমানকে যেভাবে গ্রেফতার করা হলো, আমি না জানি ইমরান এইচ খানকে তো গ্রেফতার করতে পারে। ইমরানের সরকারকে গ্রেফতার করলে মানে আপনারা কিন্তু করতে পারে, অমূলক কিছু না। আমার মনে হয় যে ইমতিয়াজ মাহমুদের কাছে আমরা এই বিষয়টাতে আসবো, আমরা একটা বিরতি নিয়ে আসছি ইমতিয়াজ মাহমুদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি জনাব অ্যাডভোকেট ইমতিয়াজ মাহমুদ, আমি যেটি বলবো যে গত সপ্তাহের পর আজও এক বক্তব্যে মুক্তচিন্তার নামে ধর্মকে আঘাত দিয়ে কিছু লেখার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জন্য গতকাল হেফাজত ইসলামের পর আজ ইসলামী ঐক্যজোটের একটি অংশ প্রশংসা পেলেন প্রধানমন্ত্রী। এ নিয়ে কি বলবেন? আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে কি কোনো প্যারাডাইম শিফট আপনি দেখছেন, নাকি সেটি আসলে আপনি কিভাবে দেখছেন? এটা কি প্যারাডাইম শিফট বলবেন নাকি টেম্পোরারিলি ওরা একটা স্ট্র্যাটেজিক ভাবে রাজনৈতিক ফায়দা লোটার জন্য করতে যায় না, কিন্তু আওয়ামী লীগ মুক্ত চিন্তার বিপক্ষে অবস্থান নিয়েছে, এটা স্পষ্ট। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। মুক্ত চিন্তার বিপক্ষে স্পষ্ট করে না, মুক্ত চিন্তা মানেই হচ্ছে যে আপনার জনপ্রিয় মতের বিপক্ষে বলা। আপনি যদি বলেন যে না, জনপ্রিয় মত বা সংখ্যাগুরুর মতের বিপক্ষে কথা বলা ঠিক না, আপনি বলবেন না, আঘাত দিবেন না, তার মানে আপনি মুক্ত চিন্তার বিপক্ষে। এটা নিয়ে আলোচনার অত কিছু নেই। কিন্তু বিপক্ষে কথা বলা আর খুব মানে আক্রোশ নিয়ে নখদাঁত নিয়ে ঝাঁপিয়ে পড়া সব একরকম কিনা? এটা ধরুন এটাও মতামতের ব্যাপার। এটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ফর্মার কন্টেন্ট, যে আমি ধরেন যেমন আমি ব্যাপারটা সরল করে আনি, আপনাকে আমার একজন মুক্ত চিন্তার মানুষ মনে হয়, মুক্ত চিন্তার একজন মন্তব্য প্রকাশকারী মনে হয়। আপনাকে শেখ হাসিনা কখনো বলবেন যে আপনি দেশ থেকে বেরিয়ে যান, আপনার লেখা পড়লে খারাপ লাগে, এরকম আমার মনে হয় না। না, সেখানে একটা লাইন ড্র করা যাবে। আমি আপনাকে একদম ক্রুড এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে ওই যে শার্লি এবডো আছে না, ফ্রান্সের যে পত্রিকাটা ওরা কার্টুন করে, রাইট? এখন একজন লোক কার্টুন আঁকে, আরেকজন লোক কবিতা লেখে, আরেকজন লোক লম্বা লম্বা প্রবন্ধ লেখে, সবাই কমিউনিকেট করতে চায় তার মতামতটা।
এখন অনেকে এমন একটা ফর্ম বেছে নেয় যেটা আপনার তার প্রতিপক্ষের লোকজন দেখলে পরে বা পড়লে পরে বা শুনলে পরে একদম পিত্তি চলে যায়। এটা হচ্ছে ডিফারেন্স ইন ফর্ম। বক্তব্য হয়তো আমি যেটা বলতে চাচ্ছি ওই ধরনের যে কার্টুন আঁকতেছে সে যেটা বলতে চাচ্ছে, বক্তব্য হয়তো একই, আমরা দুজন দুইটা ফর্ম নিচ্ছি। সে হয়তো ভাবতেছে যে এটাও কিন্তু মতামত, হ্যাঁ, যে সে ভাবতেছে যে ফর্মের ক্ষেত্রে একটা ভিন্ন মত। আপনি ওই সাময়িক ফায়দা নেওয়ার জন্য কথাটা বলছিলেন, সেটি সম্পর্কে যদি আরো একটু বলেন আমাদের লাস্ট মিনিটে। সাময়িক ফায়দা মানে যেমন আমাদের এখানে এই উনার নেতা ছিলেন এই জিয়াউর রহমান, যখন আপনার এই ক্ষমতা গ্রহণ করলেন তখন থেকে তো এই ধর্মীয় রাজনীতি, ধর্মকে আশ্রয় করে এই মানুষকে প্রতারণা করা, মানুষকে রাজনীতিতে ব্যবহার করা, এগুলি শুরু করছেন। করতে করতে তো অনেক দিন, সেই আপনার ৭৬ থেকে ধরেন বা ৭৭ থেকে যদি ধরেন, সেখান থেকে শুরু করে ৯৬ পর্যন্ত কত ২০-২১ বছর, এই ২০-২১ বছর ধরে যে প্র্যাকটিসটা চলছে, এটার ফলে আমাদের এখানে একটা বিরাট জনসংখ্যা হয়েছে যারা চট করে ধর্ম নিয়ে বিভ্রান্ত, যাদেরকে চট করে ধর্ম দিয়ে বিভ্রান্ত করা যায়। এখন আওয়ামী লীগের এদেরকে প্রশ্রয়, এদেরকে পক্ষে রাখার জন্য মুক্তচিন্তার লোকজনদেরকে আঘাত করাটাকে সমর্থন করার লাভ হচ্ছে দুইটা। এক হচ্ছে ওদের আক্রোশ থেকে নিজেকে বাঁচানো, আরেক হচ্ছে ওদের মধ্যে যতজনকে পারা যায় ওদেরকে দলে টানা। সম্ভবত সাময়িক ফায়দা যেটা বলছি, সম্ভবত, আমি নিশ্চিত যাই না, ওনারা দলের লোক বলতে পারবেন, সম্ভবত এটা মানে অথবা কোনো বিভাজন সৃষ্টি করা। যেন হাবিবুর রহমান হাবিব, এই প্রসঙ্গে আপনার 1 মিনিট একটু বক্তব্য শুনবো, যে আপনার কাছে কি মনে হচ্ছে কিনা যে রাজনীতিক কার্ডটা বিএনপির খুব গুরুত্বপূর্ণ কার্ড ছিল, যে আওয়ামী লীগ প্রো ইন্ডিয়া এন্টি ইসলাম দল, সেটি এখন আর আপনারা এই কার্ডটি আর খেলবেন কিনা? কারণ হচ্ছে যে অনেক বেশি ইসলামিক দল আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে, বা আওয়ামী লীগ অনেক বেশি ইসলামিক দল হয়ে উঠছে। এখানে একটা প্রশ্ন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য যা যা করার দরকার, নীতি নৈতিকতা কোনো কিছু ধার যাচ্ছে না। মানে কোনটা নীতি নৈতিকতা? ইসলামিক দল সম্পর্ক বাড়ানো? আওয়ামী লীগের রাজনীতির সাথে এগুলি মিলে না। এবং এখন একটা জিনিস আমি অনেক বলতে চাই, না আওয়ামী লীগের সাথে বিএনপির সাথে মিলে কিনা? না, বিএনপির সাথে, বিএনপি তো ধরেন রাজনীতিতে আপনার যে ৭৫ বার জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসছেন, তারপর থেকে যে রাজনীতি, আর আওয়ামী লীগের যে রাজনীতি ছিল, সেখানে একটা জিনিস আপনাকে দেখেন যে বিএনপি কিন্তু উদার অর্থনীতিতে বিশ্বাস করে, আওয়ামী লীগ কিন্তু ওই জায়গায় ফিরে আসছে। বিএনপি ধর্মীয় অনুভূতির প্রতি বিএনপি সহনশীল, আওয়ামী লীগ কিন্তু ওই জায়গায় এখন চলে আসতেছে। হ্যাঁ, মানে আওয়ামী লীগ বিএনপির মতো হচ্ছে অনেকটা। না, বিএনপি যা যা করে আসছে, আওয়ামী লীগ কিন্তু ওইটা কি আপনি নীতি নৈতিকতাহীনতা বলছেন? সেই জায়গাগুলোতে যাচ্ছে, মানে ওইটাই না সে তো সপ্তাহে রাখতে যাচ্ছে, ও গাছেরটাও খেতে যাচ্ছে, নিচেরটাও খেতে যাচ্ছে ক্ষমতা থাকার জন্য। আমি বলি ক্ষমতা থাকার জন্য আওয়ামী লীগ এহেন কাজ নাই। আজকে চিন্তা করেন, আমাকে অল্প কিছু সময় শেষ করে, আজকে আমি এই কথা 20 সেকেন্ডই বলি। চিন্তা করেন যে কত বড় নৃশংস এবং কত বড় নির্মম, যে সরকার তো পরিবর্তন হবে না, অবৈধভাবে নির্বাচিত অনির্বাচিত সরকার যাই আমি বলি না কেন, পরিবর্তন হবে না। দেখেন এই যে 4 জন লোককে অ্যারেস্ট করে রাখে, শফিক রহমানকে বললাম, মাহমুদুর রহমানকে বললাম, তার শওকত মাহমুদ একটা সাংবাদিক, মাহমুদুর রহমান মান্নাকে বলেন, আমাদের গাজীপুরের মেয়র মান্নানকে চিন্তা করেন, 1 লক্ষ ভোটের ব্যবধানে এসে 1 বছর আমাদের জেল কেটে আসলো। আমাদের জাসাসের একটা উত্তরের আহ্বায়ক ডক্টর আরিফুর রহমান, হ্যাঁ, তাকে পর্যন্ত আজকে অ্যারেস্ট করে আজকে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যে হয়রানিটা করতেছে। সবশেষে যে কথাটি বলতে চাই, আওয়ামী লীগ আজকে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন নিয়ে মোহন রানের লেখাটা আজকে আপনারা হয়তো দেখছেন, হয়তো বাংলাদেশ প্রতিদিনে কত দুঃখ করে কত বড় লেখা লিখে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছে যে এই কি দেশ, এই কি গণতন্ত্র, এই কি সরকার, এইভাবে কি দেশ? 10 সেকেন্ড বেশি বলে ফেলেছেন হাবিব ভাই, আপনি 40 সেকেন্ড কয়টা কথা এসেছে দেখেন। বাংলাদেশে 3টা গ্রুপ আছে, একটা হচ্ছে আলট্রা মুক্তচিন্তক একটা গ্রুপ, হ্যাঁ, এটা কিন্তু খুবই মাইনরিটি বাংলাদেশ। আরেকটা হচ্ছে যেমন ধরেন বিএনপি জামাতের যে রাজনৈতিক ধারাটা, তারা কিন্তু ডিরেক্টলি গণজাগরণের সময় তাদেরকে নাস্তিক টাস্তিক ডিরেক্টলি বলছে, নষ্ট ছেলের দল, হ্যাঁ, নষ্ট ছেলে এবং নাস্তিক। এবং রাজীব হায়দারের হত্যাকাণ্ড থেকে শুরু করে নাস্তিকতার দায়ে এদের হত্যাকাণ্ডের পক্ষেই অবস্থান নিয়েছিল। আওয়ামী লীগ কিন্তু এই কাজ করে না, আওয়ামী লীগ কিন্তু হত্যাকাণ্ডের বিপক্ষে শেখ হাসিনা নিজে রাজীব হায়দারের বাসায় গেছেন, এবং যে আপনার প্রেস কনফারেন্সে শেখ হাসিনা বলেছেন এই যে মুক্তিচিন্তার ব্যাপারে, সেই প্রেস কনফারেন্সে উনি আরেকটি মন্তব্য করেছেন যে হত্যা করা কোনোভাবেই টলারেট করবে না, আন্ডার এনি সার্কামস্টেন্স। কারো মত প্রকাশের বিপক্ষে অবস্থান নিয়ে আপনি হত্যা করতে পারবেন না, ওটার বিপক্ষে কোনো অবস্থান। কিন্তু উনি যেটি বলেছেন আলট্রা মুক্তচিন্তকদের বাইরে, যে উনি যেটি বলছেন মুক্তচিন্তা এক জিনিস, মুক্তচিন্তা আপনি করতে পারেন, স্কলারলি ডিবেটে আপনি আসতে পারেন, কিন্তু মুক্তচিন্তার নামে এই যে গালাগালি দা কুরুচিপূর্ণ কথা বলা, উনি বলছেন আমি যাকে মহানবী মানি
তার এগেইনস্টে নোংরা কথা বলে, এটা আবার কি ধরনের মুক্তিযোদ্ধা? Right. উনি প্রশ্ন রেখেছেন। আমাদের এখানে শেষ, দেখুন, শেষ, শেষ শেষ, কথা বলি। শেষ, শেষ। আমি শেষ কথা বলি। শেষ। আমাদের সুচিন্তা ফাউন্ডেশন একটি প্রোগ্রামে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন সজীব ওয়াজিদ জয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন। উনি একটা প্রণিধানযোগ্য একটি কথা শুনুন। উনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, উনি বলেছেন বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং উনি বলছেন এবং নাস্তিক সবাই আমরা মুক্তিযুদ্ধের চেতনা রাজাকার ছাড়া ঐক্যবদ্ধ হতে। কাজে নাস্তিকতা নিয়ে আওয়ামী লীগের অসুবিধা না, আওয়ামী লীগের অসুবিধা হচ্ছে আপনাদের তিনটে আওয়ামী অনেক লীগের অসুবিধা ধন্যবাদ। হচ্ছে এই মুক্ত চিন্তাধারা আছে বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।